প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। ২০২৩ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি প্রণীত হয়েছে। এই আইনের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে চাচ্ছি। ল ইজ এ পজিটিভ সায়েন্স। ফলে প্রত্যেকটি আইনই প্রণীত হয় জনগণের কল্যাণের কথা চিন্তা করে, এবং জনগণের কল্যাণকে উদ্দেশ্য রেখেই যে আইনটি প্রণীত হয়, সে আইনটি জনগণের কল্যাণে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রটা হচ্ছে প্রয়োগ। যদি আইনটি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি, এখানে একটি বিষয় আছে, এই আইনটিতে তিনটা বিষয় বলা আছে খুব পরিষ্কার করে। একটি হচ্ছে ভূমি, অপরটি হচ্ছে অপরাধ, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকার। ফলে ভূমি একটা বিশাল বিষয় এবং আমাদের দেশে অধিকাংশ মামলাই কিন্তু ভূমি সংক্রান্ত। আমাদের দেশের অধিকাংশ মামলায় ভূমি সংক্রান্ত। মামলার ক্ষেত্রে বলাই হয়ে থাকে, অধিকাংশ মামলার বিষয় থাকে ল্যান্ড, এবং এর সাথে আরেকটি উপকরণ জমি জমা নিয়ে বিরোধ। ফলে এই বিষয়গুলো থেকে অপরাধের সৃষ্টি হয়, এবং এই অপরাধকে দমন করতে না পারলে সমাজে শান্তি আসে না। সে কারণেই এটা প্রথমেই কিন্তু প্রতিরোধের কথা বলা আছে, এই আইনে প্রথমেই প্রতিরোধের কথা বলা আছে এবং পরে প্রতিকারের কথা বলা আছে। তো সেই প্রতিকার হিসেবে এই আইনটাকে আমরা যখন ব্যবহার করতে যাব, তখন আমাদের ভূমি ব্যবস্থাপনাটা একটা সুশৃঙ্খল জায়গায় আসবে। সেজন্যে এই আইনের যে উদ্দেশ্য আমরা দেখছি, সে এই আইনের ব্যাখ্যাতেই এর উদ্দেশ্যটা নিহিত আছে। সেটা হচ্ছে এরকম যে, ধরেন যে ভূমি আইনের অপরাধগুলো কি। ফার্স্ট হচ্ছে যে জাল দলিল সৃষ্টি করে, প্রতারণা করে, বেদখল করে। যার কাগজপত্র আছে তার জায়গাও দখল হয়, যার কাগজপত্র নেই সে নিজে গিয়া দখল করে ভূমির আকার প্রকার পরিবর্তন করে। আবার সরকারি জমি তো তখন মালিকে থাকে না, ফলে এটা দখল করতে সহজ হয়। এই অব্যবস্থাপনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই এই আইনটা করা হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে এই আইনটা ইফেক্টিভলি যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই অব্যবস্থাপনা কমে যাবে। জি, আইনটি যখন প্রণীত হচ্ছে তখন একটি কথা শোনা যাচ্ছিল যে এই আইনের মূল উদ্দেশ্য হবে দলিল যার জমি তার। এখন এটি কি আসলেই বাস্তবায়িত হচ্ছে যে যে ব্যক্তির নামে দলিল আছে তাকেই জমি প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করা হবে এই আইন অনুযায়ী? প্রশ্নটা তো অত্যন্ত প্রাসঙ্গিক। এর সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, দলিল আছে আপনার নামে কিন্তু আপনার দখল নেই, সেক্ষেত্রে এই আইনে আপনি কি প্রতিকার পেতে পারেন? সেই ক্ষেত্রে এরকম এই প্রতিকারগুলোকে নির্ধারণ করার জন্যই কিন্তু এই আইনটা আসছে। দলিল আছে কিন্তু দখল নাই, সেই দখলটা আমার দলিল যদি জেনুইন হয়, তাহলে দখলটা তো আমাকে দখল নেওয়ার জন্য রাষ্ট্রের ব্যবস্থা আছে, আইনের ব্যবস্থা আছে। প্রচলিত আইন অনুযায়ী আপনি দখল পুনরুদ্ধারের মামলা করার সুযোগ রয়েছে, বাট এই আইনে কি সুযোগ বা প্রতিকার রয়েছে? এই আইনে যে বলা আছে সেটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিছু ক্ষমতা দেওয়া আছে এই আইনে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু ক্ষমতা দেওয়া আছে এই আইনে। সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ক্ষমতাটা যদি প্রয়োগ করতে পারে এবং প্রয়োগ করার সুযোগ পায়, তাহলে এই বেদখল সংক্রান্ত যে বিরোধগুলো আছে এগুলো কমে যাবে। ২০২৩ সালে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক নতুন আইন প্রণয়ন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় এই আইনগুলো দিয়ে কি কি পরিবর্তন আনা হয়েছে এবং এই আইনগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। যে ২০২৩ সাল হচ্ছে ভূমি ব্যবস্থাপনা একটা যুগান্তকারী বছর। একটি বছরে কোনো বিষয়ে এতগুলো আইন আমাদের দেশে আর তৈরি হয়নি, যেটা ২৩ সালে ভূমির উপর হয়েছে। সেখানে অনেকগুলো আইন হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই আইনটি, যে আইনটির কথা আমরা বললাম, ২০২৩-এর ভূমি অপরাধ প্রতিরোধ আইন, ভূমি সংস্কার আইন, এটা বিখ্যাত আইন। ভূমি সংস্কার আইনটা আমাদের হাটবাজার স্থাপনা ব্যবস্থাপনা আইন ২০২৩, এটা মডিফিকেশন। এবং ধরেন হাটবাজার ব্যবস্থাপনা, জলমহল মাটি ব্যবস্থাপনা আইন, এই আইনগুলো সব। এবং সবচাইতে একটা ভালো জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জরিপের ক্ষেত্রে কিছু পরিপত্র দেওয়া হয়েছে ২০২৩ সালে। ফলে এই সব মিলিয়ে একটি বিষয়ের উপর এতগুলো বিভিন্ন আঙ্গিকের আইন
বাংলাদেশে কিন্তু কোনো পার্টিকুলার বছরে তৈরি হয়নি। আপনি 2023 সালে ভূমি সংস্কার আইনের সম্পর্কে বলছিলেন, ভূমি সংস্কার আইনের মাধ্যমে সরকার কি কি পরিবর্তন এনেছে নতুন আইনটি দ্বারা? ভূমি সংস্কার আইনের মধ্যে প্রথম যে কাজটি আছে সেটি হচ্ছে 60 বিঘার বেশি সম্পত্তি কোনো কৃষক মালিকানা নিতে পারবে না। উনি কিন্তু 60 বিঘার বেশি সম্পত্তি তারা নিতে পারবে যদি কোম্পানি হয় ইত্যাদি ইত্যাদি হয়। কোনো ব্যক্তি কৃষক মালিক 60 বিঘার বেশি সম্পত্তি কথা, এটা তার ফার্স্ট কথা। তার দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বেনামি সম্পত্তি হতো, আমার নামে, বউর নামে, আত্মীয়র নামে, শালার নামে ইত্যাদি ইত্যাদি হতো, সে এটা এই ভূমি সংস্কার আইনে এটাকে একদম রহিত করা দেওয়া আছে। এই ভূমি সংস্কার আইনে যেটা বর্গা চাষের ক্ষেত্রে একদম সীমিত করে দেওয়া আছে যে 1 বছরের জন্য বর্গা চুক্তি হবে। ফলে ধরেন বেনামি হলো, বর্গা হলো, খাস জমি বন্দোবস্ত দিবে 5 শতক করে একেবারে ভূমিহীনদের বাজে। এটা ভূমি সংস্কার আইনে আসছে। ভূমি সংস্কার আইনে একটা বিশাল ভালো জিনিস আসছে, সেটা হচ্ছে ভূমি তথ্যের উপর একটা ভান্ডার তৈরি করা হবে, ভূমি তথ্যের ভান্ডার থাকবে, ডেটাবেজ। হ্যাঁ, ডেটাবেজ এটা আসছে। ফলে যদি প্রচুর তথ্য সরকারের কাছে থাকে তাহলে এই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আইন সংশোধন, পরিবর্তন প্রয়োজন সব করতে পারবে। ফলে এই ব্যবস্থাটা কিন্তু আমাদের ভূমি ব্যবস্থাপনায় ছিল না, এটা নতুন করে আসছে এবং সেটা এই ব্যবস্থাগুলো নিয়েই মূলত আমাদের ভূমি সংস্কার আইনটা হয়েছে। জি, আমাদের ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে বিভিন্ন হাট বাজার স্থাপনা করা হয়। হাট বাজার স্থাপনা ও ব্যবস্থাপনা নিয়ে 2023 সালে যে আইনটি করা হয়েছে, এই আইনে হাট বাজার স্থাপনা নিয়ে যে এর আগে যে অনেক বিশৃঙ্খলা হতো বা বিরোধ থাকতো, এগুলো কি নিরসন করা সম্ভব নতুন আইনটি দিয়ে? হ্যাঁ, এগুলো নিরসন করার লক্ষ্যেই এই আইনটি তৈরি হয়েছে। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হাট বাজার স্থাপনা এবং ব্যবস্থাপনা আইন 2023, সেই আইনে সরকার একটা বিষয়ের রাজস্ব আসার সুযোগ আছে এবং এইটাতে সরকারের কোনো খরচ নাই, কোনো রকম খরচ করা ছাড়াই এই আইনে সরকার রাজস্ব পাওয়ার সুযোগ আছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে হাট বাজার ব্যবস্থাপনা কমিটি করে আছে, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যন্ত হাট বাজার ব্যবস্থাপনার কমিটি থাকবে এবং সেই কমিটিতে ভালো সংগঠকরা আসে, তাহলে কিন্তু ক্রেতা, বিক্রেতা এবং সরকার সবাই লাভবান হবে। আরও একটি ভালো বিষয় আছে, সেটি হচ্ছে যে যদি যদি হাট কমিটিগুলো ইফেক্টিভলি কাজ করে তাহলে হাট বাজার ব্যবস্থাপনাটা একটা উৎসবের আমেজ আসবে, সেটা থাকবে। ফলে এত দিকগুলো বিবেচনা করেই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে এবং আইনটিকে এই পর্যায়ে আমাদের আইনটিকে প্রণয়ন করে সংশোধন করে এভাবে একটা জায়গায় রাখছে যাতে করে এই উৎসবের একটা আমেজ থাকে, ক্রেতা বিক্রেতা সবাই লাভবান হয় এবং সরকারের রাজস্বটা মানে কোনো রকম ব্যয় করা ছাড়াই সরকার একটা বড় রাজস্ব আহরণ করতে পারে। জি, ভূমির রেকর্ডে বা খতিয়ানে ভুল সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইতিমধ্যে গঠন করা হয়েছে। যদিও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল অনেক জেলায় স্থাপন করা হয়নি ইতিপূর্বে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে জেলাগুলোতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ছিল না, সেই সব জেলাগুলোতেও সরকার ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গ্রহণ করার জন্য উদ্যোগ নিয়েছে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল জরিপে যদি ভুল হয়ে থাকে বা খতিয়ানে যদি কোনো ভুল থাকে, এগুলো সংশোধনে এই ট্রাইব্যুনালগুলো কতটুকু কার্যকর? এই সংশোধনটা ঠিক করার জন্য, এই ভুলটা সংশোধন করার জন্য এই ট্রাইব্যুনালটা, এখানে একজন যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারককে এই ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া আছে এবং যদি একজন যুগ্ম জেলা জজ ইনসাফিসিয়েন্ট হয় তাহলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে এক বা একাধিক জাজকে দায়িত্ব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল করতে পারবে, এই কথা আইনেই বলা আছে। এবং যে বিষয়টা আছে সেটা হচ্ছে
ধরুন 3 ধারায় এসে বলল যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল অ্যাপিলেট করা হবে, যদিও অ্যাপিলেটের কথার জন্য যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলাগুলো হলো, এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলাগুলোর এগেনস্টে হাইকোর্টে রিট করে এসে বলতে হতো যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার জন্য। কিন্তু এখন আর এটা করা লাগছে না, নতুন করে গভর্নমেন্ট এই জায়গায় যাচ্ছে, কোনো জায়গায় অলরেডি গঠন করা হচ্ছে। ফলে অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে জাজমেন্টটা আসবে এটা ওই আইনে বলা আছে এটাই চূড়ান্ত জাজমেন্ট, এটাই ওখানে চূড়ান্ত জাজমেন্ট, এবং সেখানে ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসার বিচারককে দিয়ে ওই অ্যাপিলেট ট্রাইব্যুনালটা সেখানে বিচার কাজ পরিচালনা করা হবে। জি, কিন্তু আমরা দেখছি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে এটি সাধারণত আমাদের যে দেওয়ানি মামলা, এই দেওয়ানি মামলার মতোই অনেক দীর্ঘ বছর পার হয়ে যায় মামলাগুলো নিষ্পত্তি হতে। এই বিষয়ে আপনি কি মনে করেন যে আইনে পরিবর্তন আনা প্রয়োজন? এক আইন পরিবর্তন করার সাথে আমাদের মানসিকতার পরিবর্তন লাগবে। সেখানে আমাদের বিচারকগণ, আমাদের আইনজীবীগণ আরও একটু সচেতন হতে হবে যে দীর্ঘসূত্রিতার বিষয় থেকে বেরিয়ে আসার জন্য। আমরা আইনজীবীরা বারবার সময়ের আবেদন করি, জজ সাহেবরা সময়টা অ্যালাউ করে দেন, এই সমস্ত জায়গাগুলো কমলে দীর্ঘসূত্রিতা কমে যাবে। তবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঢাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটা নতুন পদ্ধতি চালু করছে যে সাক্ষীকে কোর্টে আসার দরকার নেই, তাকে শুধু লয়াররা জেরা করবে এই জন্যে, কিন্তু সিফটা তারা ইয়ের সাথে মামলার মধ্যে অ্যাট এনি স্টেজ, মানে সাক্ষী স্টেজে মামলার মধ্যে তারা সিফটা দিয়ে দিবে, যেটা দাঁড়ায় কোর্টে দাঁড়ায় অনুরোধ সিফ নেওয়ার প্রয়োজন করে না, জেরা করার সময় এসে তারা হয়তো আসবে। এইটাও এই পদ্ধতি চালু হয়েছে এই দীর্ঘসূত্রিতা কমানোর জন্য। এতে আমি মনে করছি এতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের দীর্ঘসূত্রিতা কমে যাবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি হবে। জলমহল এবং বালুমহল ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে নতুন কি আইন হয়েছে? জলমহল এবং বালুমহল ব্যবস্থাপনা আইন 2023, জি, এইটা এখন আমাদের দেশে আছে। সেটা এই আইনটাতে যে কথা বলা আছে, এই ল্যান্ডটার মালিক সরকার হয়ে ভূমি মন্ত্রণালয়, জি, এবং এটা দেখাশোনা করবেন জেলা প্রশাসক, জি, জেলা প্রশাসক। সেই ক্ষেত্রে যে সরকারি ব্যবস্থা 3টা জায়গা আছে, উন্মুক্ত স্থান, চা বাগানের চূড়া এবং নদীর তলদেশ, যেখানে মাটি এবং বালু ভরাট করা আছে, এইটা ইজারা দিয়ে সরকার তার রাজস্ব কনফার্ম করে ইজারা দিয়ে এটা করতে পারবে, ইজারা দিতে পারবে, গভর্নমেন্ট ইজারা দিতে পারবে। এবং সেই ক্ষেত্রে এই ইজারার মেয়াদটা হবে 1 বছর, চৈত্র মাসের যা পয়লা বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত। এই সময়টার মধ্যে এটা ইজারাকালীন সময় থাকবে, এবং যারা এই ইজারার বাহিরে, ইজারা নেয়া ছাড়া যারা এই কাজটাতে, এই বালি বা মাটির কাজটাতে করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারবে, এই আইনে এটা বলা আছে। দলিল রেজিস্ট্রেশনের সময় যে উৎসে কর কর্তন করা হয়, এই বিষয়ে কি পরিবর্তন আনা হয়েছে? এই বিষয়ে হ্যাঁ, দলিল উৎস করার ক্ষেত্রে ঢাকা মহানগর ম্যাক্সিমাম টাকাটা, চট্টগ্রামের অংশবিশেষ, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের অংশবিশেষ, কিছু কিছু মৌজায় এটা আগে একটা নির্দিষ্ট স্তর ছিল, এই পরিমাণ উৎস কর দিতে হতো। গভর্নমেন্ট এটাকে বাড়াইয়ে এটা পুনর্নির্ধারণ করছে, একটু গভর্নমেন্টের রাজস্বের সুবিধার্থে এটা পুনর্নির্ধারণ করছে, এবং সেটা 2023-এ এই আইনে 23-এর আইনে সংশোধনী করে এটাকে পুনর্নির্ধারণ করে দিয়েছে। তাতে গভর্নমেন্টের রাজস্বটা বাড়বে, এবং সেটা করছেও কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগং, গাজীপুর, যেখানে ভূমির মূল্য বেশি, যেখানে ভূমিতে অনেক লেনদেন হয়, সেই ক্ষেত্রে পুনর্নির্ধারণ করছে, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমরা দেখে থাকি যে সরকার যে মূল্যের জমি রেজিস্ট্রেশন হয় মৌজা রেটের ভিত্তিতে, এর থেকে জমির বাজার মূল্য কিন্তু অনেক গুণ বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কি সরকার তার কর থেকে কি সরকার বঞ্চিত হচ্ছে বলে আপনি মনে করেন? যদি অসাধুতার জন্য যারা প্রকৃত মূল্য না দেখায় কম মূল্য দেখায়, সেই ক্ষেত্রে সরকার হচ্ছে। আর রেজিস্ট্রেশনের একটা বিশাল, রেজিস্ট্রেশন বাবদ গভর্নমেন্টের একটা বিশাল রেভিনিউ আসে। রেজিস্ট্রেশন আইনটা এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে করে জনগণ রেজিস্ট্রেশনের প্রবাহটা বাড়ে। রেজিস্ট্রেশন প্রবাহটা বাড়লে সরকারের রেভিনিউ প্রবাহটা বাড়বে। রেজিস্ট্রেশনটা এমন করা উচিত নয় যাতে করে রেজিস্ট্রেশন খরচ বেশি যাবে, মানুষ রেজিস্ট্রেশন করবে না, বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল থাকলে করবে না। এই জায়গায় আসলে গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে। মৌজার প্রত্যেক মৌজার যে নির্ধারিত মূল্য এবং যে বাজার মূল্যের যে তারতম্য রয়েছে, এটি কি কমিয়ে আনা সম্ভব? এটা কমানো উচিত, এই তারতম্যটা কমানো উচিত। বা বাজার মূল্য এবং মৌজা এবং অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়ে থাকে, কারণ আমরা দেখে থাকি যে হয়তো বা কোনো এলাকায় মৌজা মূল্য হচ্ছে পার স্কোয়ার ফিট
ইট ২,০০০ টাকা, কিন্তু এটির ওই এলাকায় বাজার মূল্য হচ্ছে ১০,০০০ টাকা পার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে সরকার কি তার রাজস্ব থেকে বঞ্চিত হবার একটি সুযোগ? কিন্তু বাজার তো কখনো স্থায়ী থাকে না, বাজার তো উঠানামা করে। বাজার উঠানামা করবে, যখন বাজার উঠানামা করবে সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে তো প্রতি মাসে প্রতি বছরে উঠানামা করতে পারবে না, কিন্তু এটা কাছাকাছি থাকা সুযোগ আছে, একটা কাছাকাছি পর্যায়ে থাকা লাগবে গভর্নমেন্টে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গভর্নমেন্টের ওয়ার্ক কমে গেলে, রেজিস্ট্রেশন ওয়ার্কটা কমে গেলে কিন্তু রেভিনিউ প্রবাহটা কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের দেশে যে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো রয়েছে তারা স্থাবর সম্পত্তি অর্জন করে থাকে, এই বিষয়ে কি তাদের কোনো নীতিমালা বা আইন তাদেরকে? না, 23-এ তো আইন হয়েছেই, 23-এ আইনটা হয়েছে, সেই আইনটা হলো এই যে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ব্যবস্থাপনা আইন। সেখানে বলা আছে, একদম স্টেট বলা আছে, এবং এটা খুব ভালো আইন। আমি মনে করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এই প্রশ্ন জড়িত। তারা এখানে কোনো সম্পত্তি অর্জন করতে পারবে না, এবং এটা তাদের অর্জনকে নিয়ন্ত্রণ করে দিছে। এবং যদি অর্জন করতে হয় গভর্নমেন্টের পারমিশন নিয়ে করবে। গভর্নমেন্টের পারমিশন ব্যতীত কোনো সম্পত্তি তারা অর্জন করলে গভর্নমেন্ট এই সম্পত্তিটা বাজেয়াপ্ত করতে পারবে, এবং নট অনলি দ্যাট, শুধু বাজেয়াপ্ত না, এই সম্পত্তিটা দায়মুক্ত অবস্থায় গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণে চলে যাবে। আমাদের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টে যে ভূমি জরিপের প্রক্রিয়ার কথা বলা হয়েছে, এই প্রক্রিয়া কি আরও আধুনিকায়ন করা সম্ভব, এবং এই প্রক্রিয়া যদি পরিবর্তন করে ভূমি ব্যবস্থাপনাটাকে আরও কিভাবে কার্যকর করা যেতে পারে বলে আপনি মনে করেন? একটি কথা আছে, যে এলাকায় যায় জরিপ সেই এলাকা হয় গরিব। এই নেগেটিভ সেন্সটা মাথায় রেখে আমাদের জরিপ আইনটার উপর এই 23 সালে পরিপত্র করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথমে খানাপুরি একদম প্রান্তিক কৃষক লেভেল, ভূমি মালিক লেভেলের প্রান্তিক ভূমিতে চলে যাবে, গিয়ে সেটা ডিটারমাইন করবে, যে এটা শনাক্ত করবে, এটা এই ল্যান্ডটার উপর হবে। তারপর সে ওখানে গুজরাট, এগুলো সবই ফার্সি টার্ম, গুজরাট হবে, ওটা একটা ম্যাপ ট্যাপ একটা প্রাথমিক কিছু হবে। তারপরে এটা হবে তাসদিক, সত্যায়িত করে এটা তাকে দিয়ে দিবে মাঠেই। এরপরে একটা খসড়া প্রকাশ হবে, তার মধ্যে আপত্তি আসবে, আপিল আসবে, এগুলো নিষ্পত্তি হবে। এই স্টেজগুলো যাওয়ার পরে নেক্সট বিধি 31 বিধি, হ্যাঁ, এগুলো যাওয়ার পরে আসবে আপনার খসড়া, একটা চূড়ান্ত খতিয়ানটা হলো গ্যাজেট হবে, এবং পরবর্তীতে এটা বালামে অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে আমাদের দেশের খতিয়ান পদ্ধতি। কিন্তু এটাকে আরও একটু সহজ করার সুযোগ আছে, এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, যে লোকটি খতিয়ানটি করতে যান তিনি যদি কোনো ভুল খতিয়ান করেন, টোটাল ভুলটা উনি করলেন সরকারের লোক হিসাবে, কিন্তু সাফারটা করে ভূমির মালিকটি। তার এই ভুল খতিয়ানের জন্য তাকে ট্রাইব্যুনালে দৌড়াতে হয়, এই ভুল খতিয়ানের জন্য তাকে কোর্টে দৌড়াতে হয়, 30 ধারা যাইতে হয়, 31 ধারা যাইতে হয়, হাজার হাজার হয়রানি হয়। ফলে একটু সতর্কতার সহিত এটা যাতে করা যায় সেই বিষয়ে সরকারকে মনোযোগ দিতে হবে। এবং এটার দুইটা পদ্ধতি আছে। ওয়ান হচ্ছে, যদি সঠিকভাবে কোনো জরিপকারক জরিপটি করতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা, এবং যিনি এটা সঠিকভাবে করতে পারলেন না, ভুল করলেন, তাকে তিরস্কৃত করা। এই পদ্ধতিটা যদি এসে যায় তাহলে জনগণের জরিপে জনগণের ওই কথাটা থাকলো না, ওই মানুষের ভোগান্তি, হয়রানি এসব কমে যাবে। এবং এই হয়রানি কমানোর দায়িত্বটা জরিপকারকদের তথা সরকারকে নিতেই হবে, তাদের হয়রানি কমাতে হবে। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি নিয়ে। এই আইনটি প্রায় 1 বছর হতে চলল কার্যকর হয়েছে। আইনটি কি তার যে উদ্দেশ্য ছিল এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এই আইনটি দিয়ে? একটি আইনের জন্য 1 বছর সময় অনেক কম। একটি আইনের অবস্থার মূল্যায়নের জন্য 1 বছর সময় কিন্তু অনেক কম। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। সুতরাং এবং যারা সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ রয়েছে, যারা ভূমি অপরাধের শিকার হচ্ছেন, তারা কি এই আইনে বাস্তবিক প্রেক্ষাপটে কি আসলে প্রতিকার পাচ্ছেন তারা? হ্যাঁ, এখনই সময় কম, এর মধ্যে কিছু কিছু প্রতিকার প্রার্থনা করা হচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার, সেটা হচ্ছে যে এই আইনের কিছু দুর্বল দিক আছে। আমরা মনে করছি, আইনজীবীরা মনে করছি যে এই আইনটার কিছু দুর্বল দিক আছে। সেটি হচ্ছে যে দলিলটি প্রতারণা, জালিয়াতি
এই প্রশ্নটা মীমাংসা হওয়ার পদ্ধতিটা কি, এটা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা ডিটারমাইন করতে কতটা সক্ষম হবেন, এবং আইনে যে সেটেল ম্যাটার রয়ে গেছে সেগুলো কি হবে। ফলে এই সব বিষয়গুলোর উপর আরও একটু ওয়ার্ক করতে গেলে কি কি প্রবলেমগুলো ফেস হয় তার ভিত্তিতে এটা মাত্র শুরু। তো এই আইনের ধারাগুলো এখনো স্পষ্ট করা হয়নি। আমার মনে হয় আইনটি নিয়ে আরো আলোচনা প্রয়োজন, আরো চর্চা প্রয়োজন, তাহলে সামগ্রিকভাবে মানুষ এই আইনটি সম্পর্কে জানতে পারবে। না, ভালো দিক, এই আইনটির ভালো দিকটা হচ্ছে আইনটির সামনে এসেছে, এখন তাকে মডিফাই করা, আরো উন্নত করা, আরো ইফেক্টিভ করার ক্ষেত্রটা আমরা সবাই দেখে কি কি কাজ হচ্ছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কি কি সমস্যা আছে করা যাবে। কিন্তু প্রথম কথা হচ্ছে একটি বিষয় সামনে আসাই হচ্ছে একটা সাকসেসফুল ম্যাটার। তারপরে এটাকে যদি আমরা আরও মডিফাই করি, আরও যোগ্য করি, আরও ইফেক্টিভ করি, সেই কাজটা আমরা শুরু করতে পারবো। যদি সামনেই না আসে তাহলে এটা করবো কীভাবে? সেই জন্য সেই অর্থে এই আইনটি অবশ্যই একটা ভালো আইন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।